বিসমিল্লাহির রহমানির রহিম। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজে অনলাইনে ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আব্দুল মজিদ, প্রভাষক ইতিহাস। আজকে ইতিহাস চিত্রপত্র পড়াবো। বেশ কিছুদিন পর আজকে ক্লাস শুরু করছি। আজকে ক্লাস শুরু করার পিছনে একটা কারণ হলো যে বেশ কিছুদিন থেকে আমার পরীক্ষা বা মূল্যায়ন সংক্রান্ত কাজে আমার সামনে বেশ কয়েকদিন ঈদ সংক্রান্ত বিষয়গুলিতে আমার ক্লাস থাকতে পারবো। এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে একটা অংশ বাকি ছিল আমাদের পড়াশোনার শেষের দিকে। নেপোলিয়ন সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি শুরু করেছিলাম, কিন্তু আসলে আলোচনাটা করা হয় নাই। নেপোলিয়ন বোনাপার্ট এই ব্যক্তি এমনই একজন বিখ্যাত শাসক হিসেবে পৃথিবীর ইতিহাসে নিজের নাম লিপিবদ্ধ করেছেন, যিনি শুধু একটি নিজ রাষ্ট্রে নয়, এই ব্যক্তি নিজের কৌশল বলি, স্বীয় মেধার কথা বলি কিংবা সামরিক দক্ষতা বলি, এই সমস্ত গুণাবলীর পরিপ্রেক্ষিতে তিনি ইউরোপ মহাদেশে নিজের একক আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। এই ব্যক্তির জন্ম হলো ফরাসি অধিকৃত ইতালির কার্সিকা নামক একটি দ্বীপে। তিনি জন্মগ্রহণ করেন 1769 খ্রিস্টাব্দের 15 আগস্ট। জন্মগ্রহণ করে তার পরিবারের সন্তান সে তার ভাই বোনের সংখ্যা ছিল 17 জন পাওয়া যায়। তিনি ছিলেন দ্বিতীয়। অল্প বয়সের মধ্যেই তিনি লেখাপড়ার পাঠ যুগে সামরিক বাহিনীতে যোগদান করে তিনি তৎকালীন অর্থাৎ সেই সময়টার ফরাসি বিপ্লব পরবর্তী অবস্থায় ইউরোপে যে একটা অস্থির অবস্থা চলতেছিল, সন্ত্রাসের রাজত্বের কথা বলি আমরা কিংবা অন্যান্য যে বিষয়গুলো ছিল, যে প্রতি বিপ্লবীদের জন্য যে একটা বিশৃঙ্খল অবস্থা ফ্রান্সের জনগণের মনে অতিষ্ঠ করে ফেলেছিল, এই অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি ফ্রান্সের দায়িত্ব গ্রহণ করেন। তিনি এর আগের সময়টাতে তিনি ইতালি অভিযানে যান। ইতালি অভিযান থেকে সফল হয়ে ফিরে আসার পরে তিনি মিশর অভিযানে যান। মিশর অভিযান থেকে সফল সেনানায়ক হিসেবে ফিরে এসে তিনি উপলব্ধি করেন যে পূর্ববর্তী শাসক, বিশেষ করে পূর্ববর্তী ডাইরেক্টরের শাসন আমলের সময় যে সীমাহীন দুর্নীতি, অনিয়ম, মানুষের মনে যে একটা অস্থির অবস্থা কিংবা বিতৃষ্ণা সৃষ্টি করেছেন, এই অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি স্বহস্তে শাসনভার গ্রহণ করেন। স্বহস্তে শাসনভার গ্রহণ করে তিনি যে বক্তব্যটা দেন সেটা হলো এরকম যে আই ফাউন্ড দ্য ক্রাউন অফ ফ্রান্স laying on the ground, I pick up it on my sword। অর্থাৎ আমি যে কাজটা করেছিলাম, আমি দেখলাম যে ফরাসি রাজমুখটা কি হচ্ছে, মাটিতে পড়তে যাচ্ছে, আমি এটাকে তরবারির দ্বারা আমার মাথায় সেটাকে তুলে নিয়েছি। তিনি এই বক্তব্যটি দিয়েছিলেন। যাই হোক, তার শাসন আমলে বা তার মূল কথা ছিল এরকম যে সাম্য, মন্ত্রী স্বাধীনতা যে ফরাসি বিপ্লবের মূল মন্ত্র ছিল, এই মূল মন্ত্রে তিনি বিশ্বাস করতেন না। তিনি বলতেন যে জনগণ সাম্য, মন্ত্রী স্বাধীনতা এটা চায় না, জনগণ চায় সাম্য, অর্থাৎ মানুষের মধ্যে সমতা থাকতে হবে। আমি আর একটা ইউরোপের ইতিহাসের একটা বই দেখছিলাম, তিনি এটাকে এই ফরাসি বিপ্লবটাকে তিনি মূলত বৌদ্ধদের বিপ্লব কিংবা এটাকে বৌদ্ধ কিংবা শ্রেণী বৈষম্যের বিপ্লব বলে তিনি অভিহিত করেছিলেন। অর্থাৎ বিপ্লবটাকে তিনি স্বীকার করতে রাজি হননি। অর্থাৎ এটা যে জনমানুষের বিপ্লব, জনগণের মুক্তির বিপ্লব, সেটাকে তিনি মনে করেন না। এই কারণে তিনি সরাসরি সেই কথাটা বলেছেন যে সাম্য, মন্ত্রী স্বাধীনতা নয়, জনগণ চাই সাম্য। তিনি এই নীতিতেই বিশ্বাসী ছিলেন। নেপোলিয়ন বোনাপার্ট যখন ক্ষমতা গ্রহণ করার পর তিনি লিজিয়ন অফ অনার উপাধি ধারণ করে তিনি কি করেন, একটা পদ সৃষ্টি করেন। এছাড়া তিনি যে কাজটা করেছিলেন, তিনি একই সময় তার শাসনাধীনে সময়টাতে নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে সম্রাট বলে উপাধিতে ভূষিত করেন এবং তার পূর্ববর্তী রাজত্বকালে ডাইরেক্টরের শাসনের সময় ডাইরেক্টরের শাসন নিয়ে মানুষের মধ্যে যে হতাশা ছিল, মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভের পরিপ্রেক্ষিতে তিনি কি করছিলেন, এই ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এমন একটা অবস্থা তৈরি ছিল, আমরা জানি যে জ্যাকোবিনদের দমনের নামে বিশেষ করে বৌদ্ধরা যে শ্বেত সন্ত্রাস দমন চালু করেছিলেন। এর ফলে বিপ্লবীদের মনে বা প্রতি বিপ্লবী যারা ছিলেন তাদের মনে একটা বিতৃষ্ণা ভাব এসেছিল। এই অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি ক্ষমতা গ্রহণ করেন এবং ক্ষমতা গ্রহণ করে ফ্রান্সের
পূর্বের যে ভঙ্গুর অর্থনীতি, রাজনীতি এবং সামাজিক ব্যবস্থাটা আমল পরিবর্তন আনতে সক্ষম হন। নেপোলিয়ন ফরাসি বিপ্লবের অন্যতম আদর্শ সাম্যমতের যে কথাটা বললাম, সেদিন এটাকে তিনি মনে না করে তিনি বলতেন যে ফরাসি মানুষ কি চায়, সমতা চায় কিংবা সাম্য চায়। বিপ্লবী যুগের যে ভূমি ব্যবস্থা, সেই ব্যবস্থার তিনি বিপ্লবের সময় বা পূর্বের সময়টাতে ভূমি ব্যবস্থার তিনি অবসান ঘটানোর পরে তিনি কী করেন, ধনী গরিব সকলের জন্য যোগ্যতার ভিত্তিতে তিনি চাকরি কিংবা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। তার মূলত শাসন ব্যবস্থা কিংবা কর্মকাণ্ডের মূল লক্ষ্যই ছিল সমতা সৃষ্টি করা এবং যোগ্যতার ভিত্তিতে যোগ্য ব্যক্তিদের কী করা, যোগ্য স্থানে স্থাপন করা কিংবা তাদেরকে সে দায়িত্ব দেওয়া। তিনি অনেকগুলো সংস্কার করেছেন, সেই সংস্কারগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে যদি বলি প্রাতিষ্ঠানিক সংস্কার, নেপোলিয়ন বোনাপার্ট তিনি শাসনভার গ্রহণ করে যেই কাজটা করেছিলেন, তিনি দলীয় পরিচয়ের পরিবর্তে দলীয় বংশ কিংবা কৌলিন্য যে কথাটাই বলি তার পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে ব্যক্তিদের তিনি নিয়োগ দিতেন গুরুত্বপূর্ণ পদে। ঠিক আছে, এই অবস্থার পরিপ্রেক্ষিতে 1793 সালে তিনি একটা জাতীয় সেনাবাহিনী গঠন করেন। প্রশাসনিক সংস্কারের কথা যদি আমি বলি, প্রশাসনিক সংস্কারের প্রথমে যে কথাটা বলা হয়েছে, তিনি শাসন ব্যবস্থা বিকেন্দ্রীকরণের পরিবর্তে তিনি যে কাজটা করতেছিলেন সেটা হলো যে শাসন ব্যবস্থাকে কেন্দ্রীভূত করা, অর্থাৎ তিনি এককভাবে সেইটাকে পরিচালনা করার জন্য নীতি গ্রহণ করেছিলেন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে বিপ্লব পূর্বে কিংবা সেই সময়টাতে ফ্রান্সে যে 84টা কি ছিল প্রদেশ ছিল এবং 547টা ছিল জেলা, সেইটাকে তিনি পুনর্বহাল রাখেন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি প্রত্যেকটা জেলায় এক একটা করে প্রিফেক্ট এবং সাব প্রিফেক্ট তিনি যুক্ত করেন এবং নির্বাচনের পরিবর্তে তিনি তার অনুভূত দক্ষ ব্যক্তিদের এদেরকে নিয়োগ দেন এবং সেনাবাহিনীর মতো তাদেরকেও সেখানে তাদের প্রিফেক্ট কিংবা সাব প্রিফেক্ট যে পদধারী ব্যক্তিগুলো হতো তাদেরকে সে পোশাক পরিধান করতে হতো। অর্থনৈতিক সংস্কারের কথা আমি বলবো। অর্থনৈতিক সংস্কারটা এরকম ছিল, তো আমরা জানো যে ফরাসি বিপ্লব যদি আমরা তাৎক্ষণিকভাবে চিন্তা করি তাহলে দেখবো ফরাসি বিপ্লবের মূল কারণ ছিল একটা অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ার ফলে জনগণের মধ্যে যে অসন্তোষ তৈরি হয় কিংবা কর ব্যবস্থা বা কর আরোপের পরিপ্রেক্ষিতে তো উদ্যুত পরিস্থিতি বিপ্লবটাকে সংগঠিত করেছিল। যাই হোক, তিনি শাসন ব্যবস্থা গ্রহণ করে তিনি অর্থনৈতিক সংস্কারের পক্ষে মনোনিবেশ করেন। তিনি কি করেন, অর্থ দপ্তরকে দুই ভাগে ভাগ করেন। তিনি অর্থ দপ্তরকে দুই ভাগে ভাগ করে রাজস্ব দপ্তর এবং অডিট দপ্তরে কি করেন, বিভক্ত করেন। বিভক্ত করার পরে তিনি সরকারি ব্যয় কিংবা সরকারি আয় ব্যয়ের জন্য সুনির্দিষ্ট একটা সীমারেখা করে দেন এবং এই আয় ব্যয়গুলোর সুনির্দিষ্ট হিসাব তিনি সঠিকভাবে আদায় করতে সক্ষম হন। তার এই অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি আগে যেরকম ছিল প্রত্যক্ষ কর, তিনি প্রত্যক্ষ করের পরিবর্তে কি করছিলেন, সেই সময়টাতে পরোক্ষ করের প্রতি মনোনিবেশ করেছিলেন। তার সময়ে তিনি 5 গ্রাম ধাতব মুদ্রা চালু করেন এবং সেই সময়ে 1800 খ্রিস্টাব্দে ফ্রান্সে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করা হয়। এই ব্যাংক থেকেই 6% সুদে কিংবা মুনাফার ভিত্তিতে ব্যক্তি বিশেষে কিংবা শিল্প উদ্যোক্তাদের কি করা হতো, ঋণ প্রদান করা হতো। এই অবস্থার পরিপ্রেক্ষিতে সেই সময় কৃষি এবং শিল্পে সেই অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়। এভাবে তিনি অর্থনৈতিক ব্যবস্থার একটা ভিত্তি দাঁড় করাতে সক্ষম হন এবং ফরাসি বিপ্লব প্রাককালে কিংবা তার পরবর্তী সময়টাতে যে ভঙ্গুর অর্থনীতি ছিল সেটা থেকে তিনি পরিত্রাণ লাভ করেন। আইন বিধি রচনা, ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের অনেকগুলো কর্মকাণ্ডের মধ্যে যেই বিষয়টা সবচাইতে বেশি উল্লেখযোগ্য কিংবা মানুষের নজরে আসবে, যেটার কারণে তিনি চিরস্মরণীয় থাকবেন, সেটি হলো আইন সংস্কার কিংবা তার আইন বিধি। এই কারণে এইটাকে বলা হয়েছে কোড অফ নেপোলিয়ন বা নেপোলিয়ন কোডও বলা হয়। তার মূলত ছিল সাম্যভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য। তিনি আগে যেটা ছিল ফরাসি বিপ্লব পূর্বে কিংবা ফরাসি বিপ্লব উত্তর সময়টাতে প্রদেশগুলোতে একরকম আইন ছিল, কেন্দ্রে একরকম আইন ছিল। এই আইনগুলোর ফলে বিচার ব্যবস্থায় যারা বিচার পরিচালনা করতেন তাদের জন্য সমস্যার সম্মুখীন হতে হতো তাদেরকে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি একটা স্বতন্ত্র সহজ আইন প্রণয়নের মনোনিবেশ করেন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি 84টি অধিবেশনে মিলিত হন। মিলিত হওয়ার পরে 2284টি, কোথাও বলা হয়েছে 2281টি, তিনি আইনের সারমর্মগুলি লিপিবদ্ধ করেন
মূলত পরবর্তীতে এগুলোকে সুস্পষ্ট এবং সহজভাবে মানে এগুলোকে লিপিবদ্ধ করে সেগুলোকে প্রয়োগ করার চেষ্টা করেন। সেই আইনগুলোর মূল বৈশিষ্ট্য ছিল এরকম, সেটা হলো সকল নাগরিকদের যোগ্যতার ভিত্তিতে তারা সমান মর্যাদা কিংবা যোগ্যতার ভিত্তিতে তাদের যোগ্য জায়গায় তারা প্রতিষ্ঠিত হবে। 2 নম্বর যেটা বলা হচ্ছে সামন্ততন্ত্রের বিলোপ এবং সমস্ত প্রকার সামন্ততন্ত্রের কি ঘটবে, অবসান ঘটবে। এরপরে যেটা বলা হচ্ছে সেটা হলো অভিজাত এবং যাজকদের যে অধিক আগে যে তারা কি ক্ষমতা কিংবা তারা যে সুযোগ সুবিধা ভোগ করতো সেটাকে বিলুপ্ত করা হবে। মানে পরে যেটা বলা হচ্ছে সেটা এরকম, স্ত্রীর উপর স্বামীর পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করা হবে। তারপরে যে পয়েন্ট বলা হচ্ছে এটা এরকম, সেটা হলো যে বিবাহের আইনটাকে সঠিকভাবে কিংবা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করতে হবে, শক্তিশালী আইন করতে হবে। এরপরে আরেকটা পয়েন্ট যেটা বলা হচ্ছে সেটা হলো এইরকম বিচার ব্যবস্থার ক্ষেত্রে জুরি ব্যবস্থা চালন করতে হবে। এবং আরও একটা পয়েন্ট এরকম, সেটা হলো যে রাজবন্দীদের স্বতন্ত্র বা আলাদা সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে। এবং ফৌজদারি আইন বা ফৌজদারি বিভিন্ন বিচার কার্যের ক্ষেত্রে যুক্তি এবং ঐতিহ্যগত নীতি নির্ধারণ নীতিগুলোকে সামনে এনে সেই আইনগুলো বা সেই সালিশগুলো বিচারগুলোকে কী করতে হবে, সম্পূর্ণ করতে হবে। এভাবে তিনি কী করছিলেন, বিচার ব্যবস্থা বা আইনের ক্ষেত্রে তিনি একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছিলেন তার আইন সংস্কার কিংবা আইন সম্পূর্ণের দ্বারা। পরবর্তী যেটা দেখবো আমরা সেটা হলো শিক্ষা সংস্কার। শিক্ষা সংস্কারটা মূলত নেপোলিয়নের উদ্দেশ্য ছিল এক প্রকারের তার আনুগত্য সৃষ্টিকারী এক ধরনের প্রশাসন সৃষ্টি করা। এই অবস্থার পরিপ্রেক্ষিতে কদর্শেদ নামক একজন শিক্ষাবিদ যে আইন মানে শিক্ষা যে কাঠামো তৈরি করেছিলেন তার উপর ভিত্তি করে নেপোলিয়ন তার শিক্ষা ব্যবস্থা গঠন করেন। আমাদের এখানে একটা খুব মজার তথ্য আমরা সবাই জানি বা যারা কম বেশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা শিক্ষামূলক বিভিন্ন বিষয় মানে বিভিন্ন প্রোগ্রামে যায়, যখন দেখি আমরা একটা বক্তব্য শুনি সেটা হলো এরকম যে আমাকে একটা শিক্ষিত মা আমি একটা শিক্ষিত জাতি উপহার দেবো। এই সেই বিখ্যাত উক্তিটা হলো এই নেপোলিয়ন বোনাপার্টের। তোমরা ভালো করে স্মরণ করে রাখবা, এই বিখ্যাত উক্তিটা হলো নেপোলিয়ন বোনাপার্টের। তিনি কি বলেছিলেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। এই ব্যক্তি তিনি শিক্ষাকে এভাবে উপলব্ধি করেছিলেন। তিনি শিক্ষা ব্যবস্থাকে 3 ধরনের ভাগ করেছিলেন, সেটা হলো লিসে বা আধা সামরিক শিক্ষা ব্যবস্থা, আরেকটা হলো ন্যাশনাল কনভেনশন এর আমলে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় এবং কি করছিলেন পূর্ণ প্রতিষ্ঠিত গির্জাগুলো পরিচালিত বিদ্যালয়। নেপোলিয়ন বোনাপার্টের যদি আমরা উত্থানটার কথা আলোচনা করতে যাই, তিনি কিন্তু ছাত্র জীবন থেকেই ইতিহাস এবং দর্শনের বিষয়গুলির প্রতি তার একটা বিশেষ আগ্রহ ছিল। তিনি শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে যেটা করলেন সেটা হলো তিনি ব্যবহারিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করলেন। ব্যবহারিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন, সেক্ষেত্রে তিনি চিকিৎসা প্রকৌশলী এবং বিজ্ঞান বিষয়গুলির উপরে তিনি বেশি গুরুত্ব আরোপ করলেন। তার শাসন আমলে ইতিহাস, অর্থনীতি এবং সাহিত্য বিষয়গুলো উপেক্ষিত ছিল বলেই দেখা যায়। এরপরে যেটা আমরা দেখবো সেটা হলো তিনি মূলত চেয়েছিলেন যে একটা অনুভূত শ্রেণী সৃষ্টি করা। তিনি মূলত বাস্তব ভিত্তিক জনগোষ্ঠীকে তিনি কামনা করেছিলেন। তিনি আবেগ দ্বারা তাড়িত কিংবা আবেগ তাড়িত ব্যক্তিদের পরিবর্তে তিনি সৃষ্টিশীল এবং কর্মনির্ভর জনগোষ্ঠীকে চেয়েছিলেন। ধর্ম সংস্কারের কথা যদি আমরা বলি, ধর্ম সংস্কারের ক্ষেত্রে নেপোলিয়ন বোনাপার্ট কিছু গুরুত্বপূর্ণ সংস্কার করেছিলেন। তিনি যে কাজটা করেছিলেন যে বিপ্লব পূর্বে এবং পরবর্তী সময়টাতে গির্জার অধীনে যে সম্পত্তিগুলো ছিল সেই সম্পত্তিগুলো তিনি রাষ্ট্রের অধীনে নিয়ে নিলেন এবং যাজক যারা আছেন তাদেরকে নিয়োগ দিবেন হলো রাষ্ট্র এবং এর অনুমোদন করবেন হলো বিশপরা। যদিও এক পর্যায়ে গিয়ে ধর্মগুরু কিংবা বিশপরা এটাকে মেনে নিতে রাজি হন নাই। আমরা যদি সামাজিক পরবর্তী সংস্কারের কথা বলি, সামাজিক সংস্কারের কথা যদি বলি, সেক্ষেত্রে আগে বলে দিয়েছিলাম যে তিনি জাতি, বর্ণ কিংবা ধর্ম কিংবা তার কোনো কুল কিংবা অন্য কোনো পরিচয়, দলীয় পরিচয় তিনি প্রাধান্য না দিয়ে কী করতেন, তিনি যেই কাজটা করতেন যোগ্যতার ভিত্তিকে যোগ্য ব্যক্তিকে তিনি কী করতেন সেটা করতেন। তিনি লিজিয়ন অফ অনার নামক একটা কী করতেন, দক্ষ ব্যক্তিদের লিজিয়ন অফ অনারে ভূষিত করতেন। এই ব্যক্তিগুলো পরবর্তীতে আরও এক দুটা গ্রেড ছিল, সেটা হলো একটা এরকম মেডেল এবং শাসে। এই ব্যক্তিগুলো যখন এই পদ ধারণ করতেন তখন তাদের বিশেষ মর্যাদা সমাজে প্রতিষ্ঠিত হতো, তার সরকার থেকে পরবর্তীতে পেনশন সুবিধা ভোগ করতো। বিপ্লবের পরে অভিজাত সম্প্রদায় যেটা আমরা দেখবো যে সেটা তারা কী করেছিলেন, তাদের অধিকারে থাকা জমিগুলো কী করেছিলেন রাষ্ট্রে তার অধীনে নিয়ে নিয়েছিলেন এবং এই জমিগুলো তিনি বিক্রয় করে দিয়েছিলেন যারা আগ্রহী ব্যক্তি তাদের কাছে দিয়েছিলেন। এই যারা জমিগুলো ক্রয় করেছিলেন তারা কিন্তু এক প্রকারে ভয় করেছিল যে জমিগুলো রাষ্ট্র পুনরায় আবার নিয়ে নেবে নাকি,
কিন্তু তাদেরকে তিনি আশ্বস্ত করেছিলেন যে না, জমিগুলো পুনরায় ফেরত দেওয়া হবে না। আর একটা কথা এখানে বলতে হয়, বিপ্লবের সময় যারা প্রতিবিপ্লবী বা বিপ্লবী ছিলেন তারা কি করছিলেন, তারা একটা সময় নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতায় আসার পরে বিভিন্ন কর্মকাণ্ডে কিংবা বিভিন্ন তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বলি কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের ফলে যারা বিরত ছিলেন, যাদের নামে মানে আইন করা হয়েছিল তাদের দমন করার জন্য, তারা বিদেশে পালিয়েছিলেন, তাদেরকে তিনি দেশে আসার জন্য অনুরোধ করেন কিংবা তাদের যে সম্পত্তিগুলো নিয়ে নেওয়া হয়েছে সেগুলোকে তাদের পুনরায় ফেরত দেওয়া হবে কিংবা তাদের নামে যে মামলা কিংবা যে করা হয়েছে সেগুলোকে প্রত্যাহার করা হবে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন। জনহিতকর কার্যকরী কথা বলবো এবং পরে শেষে পয়েন্টটা বলবো আমি তোমাদের, সেটা হলো মহাদেশের অবস্থা। এটা সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করবো। জনহিতকর কার্যকরীর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল তিনি অনেকগুলো রাস্তাঘাট নির্মাণ করেন, এই কারণে তিনি রোড কমিশন গঠন করেন। তার 3টি গুরুত্বপূর্ণ রোডের কথা বলবো, সেটা হলো একটা হলো গ্রেট সেন্ট বার্ট, লিটল সেন্ট বার্ট, আর একটা হলো কার্ডি টেন্ডে। এগুলো ছিল উল্লেখযোগ্য। এসব গিরিখাতের মধ্য দিয়ে সড়কগুলো যে যোগাযোগ ব্যবস্থা তৈরি করা ছিল, এর ফলে ফ্রান্স, সুইজারল্যান্ড এবং ইতালির মতো রাষ্ট্রগুলোর সাথে যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে সক্ষম হন। যাই হোক, পরে যে বিষয়গুলো আমি বলবো তোমাদের সেটা হলো যে নেপোলিয়নের পতনের কথা বলবো। নেপোলিয়নের পতনের কথা বলতে গেলে মহাদেশের ব্যবস্থার কথা আসে যায়। মহাদেশের ব্যবস্থা কি? কন্টিনেন্টাল সিস্টেম। পরীক্ষাতে আমি এই পরীক্ষাতে দিয়েছিলাম, তোমাদের ভবিষ্যতে পরীক্ষাগুলো থাকবে এবং বোর্ড পরীক্ষা যেটা আসে অনেক। কন্টিনেন্টাল, কন্টিনেন্ট মানে হলো মহাদেশ, কন্টিনেন্টাল মহাদেশীয়, কন্টিনেন্টাল সিস্টেম নিঃসন্দেহে মহাদেশের ব্যবস্থা। যাই হোক, মহাদেশটা কি তোমরা জানো যে মহাদেশ পৃথিবীতে যে কয়টা আছে তার মধ্যে অন্যতম একটা হলো ইউরোপ। নেপোলিয়ন বোনাপার্ট তার নিজস্ব মেধা, দক্ষতা, সাহস কিংবা সেনাপতির গুণাবলী দ্বারা তিনি প্রায় গোটা ইউরোপকে দমন করতে কিংবা তাদেরকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলেন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি শুধুমাত্র পারেননি ইংলিশ চ্যানেল দ্বারা বেষ্টিত ইংল্যান্ড নামক রাষ্ট্রটিকে পদানত করতে। তাকে সরাসরি যুদ্ধে পরাজিত করা সম্ভব নয়, এই কারণে যে ইংল্যান্ড সে সময় নৌবাহিনীতে এত বেশি বলিয়ান ছিলেন যে তার পক্ষে ইংল্যান্ডে আক্রমণ করা সম্ভব ছিল না। এই অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি ইংল্যান্ডকে তিনি হাত দিয়ে অর্থাৎ সরাসরি আঘাত করতে না গিয়ে অর্থাৎ হাত দিয়ে মারতে না গিয়ে তিনি হাতে মারার পরিকল্পনা করেন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি ইংল্যান্ড, কিন্তু তোমরা আগে থেকেই জানো যে তিনি একটা বাণিজ্য নির্ভর রাষ্ট্র ছিল, তারা বিভিন্ন দেশের সাথে বিভিন্ন মহাদেশে বিভিন্ন উপনিবেশের সাথে ব্যবসা বাণিজ্য ছিল, তাদের জাহাজের মধ্যে তারা সেটা জিনিসপত্র বা তাদের মালামাল আনা নেওয়া করত। এই মালামালগুলো যেন ইউরোপের অর্থাৎ ফ্রান্স যে রাষ্ট্রের উপর কর্তৃত্ব স্থাপন করেছে এই রাষ্ট্রগুলোর বন্দরগুলোতে যেন সেই জাহাজগুলো যাতায়াত করতে না পারে, এই কারণে তিনি বিভিন্ন সময় বিভিন্ন কি করেন ডিগ্রি জারি করেন। তার মধ্যে একটা মিলান ডিগ্রি, ওয়ারেস ডিগ্রি, ব্লুমফোল্টেন ডিগ্রি, এই ডিগ্রিগুলোর সবগুলো উদ্দেশ্য ছিল ইংল্যান্ডের মালাবাগ কিংবা পণ্যবাহী জাহাজগুলিকে নিয়ন্ত্রণ করা। এই অবস্থার পরিপ্রেক্ষিতে কিংবা অনেকগুলো ডিগ্রির পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব হিসেবে যখন ইংল্যান্ড এই ডিগ্রিগুলোর অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল, যদি এই নির্দিষ্ট কিছু বন্দরগুলোতে যদি ইংল্যান্ডের কোনো পণ্যবাহী জাহাজ কিংবা তার উপনিবেশ থেকে আগত কোনো জাহাজ প্রবেশ করে, সেক্ষেত্রে যার জাহাজগুলো বাজেয়াপ্ত হবে তার মালামালগুলো পুড়িয়ে দেওয়া হবে। অপরপক্ষে অর্ডার ইন কাউন্সিল জারি করেন ইংল্যান্ড, অর্থাৎ এর পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আমার অন্যভাবে বিষয়টাকে নিয়েছিলেন, যদি ফ্রান্সের মিত্র রাষ্ট্রের কোনো জাহাজ যদি তাদের বন্দরে কিংবা আশেপাশে আসে, সেক্ষেত্রে সেই জাহাজের মালামালগুলো বাজেয়াপ্ত হবে এবং নির্দিষ্ট পরিমাণে কর দিয়ে তাদেরকে যেতে হবে, অতিরিক্ত একটা কর দিয়ে। এই ক্ষেত্রে ইংল্যান্ড বুদ্ধির পরিচয় দিয়েছিলেন, যেটা বলা যাবে। যাই হোক, মহাদেশের ব্যবস্থা কার্যকর করতে গিয়ে নেপোলিয়ন বোনাপার্ট অনেক সমস্যার সম্মুখীন হন। বিশেষ করে ইংল্যান্ডের অনেকগুলো পণ্য ইউরোপের জন্য ছিল অনেকগুলো জনপ্রিয়। এছাড়া নেপোলিয়ন বোনাপার্টের মহাদেশের ব্যবস্থাকে কার্যকর করতে গিয়ে যে জনবল দরকার ছিল সেটাও তিনি সেভাবে সেটাকে যোগান দিতে পারে নাই। এছাড়াও এই অবস্থার পরিপ্রেক্ষিতে মহাদেশের ব্যবস্থা অনেকটা ব্যর্থতার পর্যবসিত হয়। এছাড়া নেপোলিয়নের পতনের অন্যতম কারণ ছিল, নেপোলিয়নের পতনের অন্যতম কারণ হলো যে তিনি ফ্রান্স এবং রাশিয়া এবং স্পেনের যুদ্ধে গিয়ে মারাত্মকভাবে বিধ্বস্ত হয়ে যান, পরাজিত হন। পরাজিত হওয়ার ফলে তার সৈন্য সংখ্যা প্রায় বিধ্বস্ত হয়ে যায়। এছাড়া তার সৈন্য সংখ্যার মধ্যে যেটা ছিল, তার বিভিন্ন অন্য রাষ্ট্রের যে সৈন্যগুলো তার সৈন্যের মধ্যে ছিল, তাদের মধ্যে আনুগত্য, শৃঙ্খলা এবং দেশ প্রেমের অভাব ছিল। এই কারণেই তিনি সেক্ষেত্রে সফল হন নাই। এই অবস্থার পরিপ্রেক্ষিতে নেপোলিয়ন, আমরা জানি যে একটা সময় গিয়ে
তিনি পরাজিত হন এবং সেন্ট এলবা থেকে তাকে নির্বাসিত করা হয়। সেখানে কিছুদিন পরে তিনি প্রথমে সেন্ট হেলেনা এবং পরবর্তী সেন্ট এলবা থেকে তাকে নির্বাসিত করা হয় এবং পরবর্তীতে সেখানে তিনি মারা যান। এইভাবেই একজন মহাবীর যার কথা আমরা বলবো, এখন পর্যন্ত ফ্রান্সের লোকেরা নেপোলিয়ন বোনাপার্টেকে জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেয়। এর ভিতরে আরো কিছু উল্লেখযোগ্য কার্যকরীর বিষয়গুলো তোমাদের বই আছে, তোমরা নিঃসন্দেহে দেখবা। আর এই নেপোলিয়ন বোনাপার্ট অবশ্যই ইন্টারেস্টিং, যারা পড়াশোনা করো বা যারা জানতে চাও শিক্ষার্থীদেরকে আমি বলবো তোমরা আরো একটু ভালো করে বইয়ের মধ্যে দেখবা, তাহলে আরো ভালো কিছু তথ্য পেয়ে যাবা এবং সেটাকে ভালো করে মানে নিজের মজার জন্য যদি বলি কিংবা তোমাদের পড়াশোনার জন্য যদি বলি, সব ক্ষেত্রে তোমাদের জন্য কাজে লাগবে। এই সময়টা খুবই খারাপ যাচ্ছে সবার জন্যই। আমরা সবাই সাবধান থাকবো, সবাই ভালো থাকবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ঈদ মোবারক জানিয়ে আজকে ক্লাস শেষ করছি।